ডিয়ার স্টুডেন্টস, আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম ট্রান্সফরমেশনের, আমি আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ এবং এগুলোর ভাইস ভার্সা। আর ডিগ্রির আলোচনা করেছিলাম সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ এবং এই দুটোর ভাইস ভার্সা। এবং গত ক্লাসে তোমাদের আমি বলেছিলাম আজকের আলোচনা থাকবে আমাদের কম্পারেটিভ থেকে পজিটিভ এবং ভয়েস, এটারও ভাইস ভার্সা থাকবে। তো আমি আলোচনাটা শুরু করছি আজকে। তোমরা যেখানে যেখানে প্রয়োজন মনে করবে সেখানে আমি যে নোটস গুলো দিব, শর্ট নোটস গুলো, সেগুলো নিয়ে নেবে। তো আমরা প্রথমেই আজকে দেখব যে যদি আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে চাই তাহলে আমাদের কি লাগে। একটা গঠনের মতো আছে, সেটা বোধহয় এরকম যে নো আদার প্লাস দেন এনি আদার পরের অংশ প্লাস ভার্ব প্লাস as positive plus as plus subject। আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের যখনই কোনো পজিটিভ ডিগ্রিতে চলে যাবে, সেটা সুপারলেটিভ থেকেই হোক অথবা কম্পারেটিভ থেকে হোক, as positive as এই জায়গাটা কিন্তু লিখতে হবে। শুরুর অ্যাসটাকে তুমি শো করতে পারো, কোনো সমস্যা নেই। as positive as অথবা so positive। আমরা একটা উদাহরণ দেখি। Ruby is taller। আমরা খুব সহজ বাক্যগুলো থেকে দেখার চেষ্টা করব। taller than any other girl in the class। Ruby is taller than any other girl in the class। এবং এইটাতে আমাদের দেখো, এটা একটা কম্পারেটিভ আছে, আমরা গত ক্লাসে আলোচনা করেছি। কম্পারেটিভটা কিভাবে বুঝতে পারো সেটা আছে, দেন চিহ্নটাই আছে। তাহলে এখানে আমরা শুরু করব নো আদার। নো আদার প্লাস হচ্ছে দেন এনি আদারের পরে অংশ। তোমরা দেখো দেন এনি আদারের পরে যেটা আছে গার্ল ইন দ্য ক্লাস, কাজেই পুরোটাই হবে গার্ল ইন দ্য ক্লাস। এবং তারপরে ব্যবহার করতে হবে ভার্ব। বলেছে যে ভার্ব আছে, ভার্ব এখানে ইজ আছে, ইজ দিয়ে দাও। তারপরেই আমাদের যে কমন যে জিনিসটা পজিটিভ করতে গেলে অ্যাজ পজিটিভ অ্যাজ লাগবে, সেটা পাবো। অ্যাজ পজিটিভ ফর্মটা হচ্ছে টলারের পজিটিভ ফর্ম, তোমার জানতে হবে টল, এটাকে বেস ফর্ম বলা হয় অ্যাজ। অ্যাজ পজিটিভ অ্যাজ আমরা ব্যবহার করেছি এবং সবার শেষে হচ্ছে সাবজেক্ট, এখানে আছে রুবি। কাজেই আমরা রুবি হয়ে গেল। গত ক্লাসের আলোচনায় তোমরা দেখেছিলে যে সুপারলেটিভ বাক্যে যদি অন অফ থাকে এবং সেটাকে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে দেন এনি আদার কথাটা লিখি না, আমরা লিখি দেন মোস্ট আদার। এবং সেই দেন মোস্ট আদার যুক্ত একটা বাক্যকে এখন দেখাবো, যেটাকে পজিটিভ কি ফর্ম। এই একই ফর্মুলা, একই, শুধুমাত্র সামান্য কিছু পরিবর্তন হবে, সেটা একটু দেখা যাচ্ছে। যেমন আমরা যদি বলি আকবর was greater than most others। Empires of the world। আমরা যদি এই বাক্যটা খেয়াল করি, যেখানে এটা কম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে কিন্তু দেন মোস্ট আদার কথাটা আছে, এবং এই ধরনের বাক্যকে যদি পজিটিভ করতে বলা হয় তাহলে ফর্মুলা এটাই।
ফর্মুলাটা যেটা আমি লিখে দিচ্ছি এটাই ফর্মুলা, তবে শুরুতে যে নো আদার আছে সেখানে তখন দিতে হবে ভেরি ফিউ, এবং যে জায়গাটা ভার্ব আছে সেই জায়গাটা প্লুরাল ফর্ম। আবার বলি আমি, নো আদার যেখানে আমি ব্যবহার করতে বলেছি পজিটিভ করার সময় সেখানে দিতে হবে ভেরি ফিউ, এবং যেখানটা ভার্ব ব্যবহার করতে বলা হয়েছে সেখানে দিতে হবে প্লুরাল ফর্ম। অর্থাৎ যদি ইজ থাকে তাহলে আর দিতে হবে, আর যদি ওয়াজ থাকে তাহলে ওয়ার দিতে হবে। তো আমরা দেখি শুরুতে নো আদার, এখানে আমরা ভেরি ফিউ লিখব যেহেতু দ্যান মোস্ট আদার আছে, ভেরি ফিউ। এবং তারপরে কিন্তু যথারীতি একই নিয়ম, অর্থাৎ দ্যান এনি আদারের পরের অংশ তুমি দ্যান মোস্ট আদারের পরের অংশ লিখবে, কারণ এই বাক্যে তো দ্যান এনি আদার নাই, দ্যান মোস্ট আদার আছে। সো দ্যান মোস্ট আদারের পরের অংশ কোথায় আছে দেখি আমরা। দ্যান মোস্ট আদারের পরের অংশ এম্পারার্স অফ দ্য ওয়ার্ল্ড, এম্পারার্স অফ দ্য ওয়ার্ল্ড। এবং তারপরে কিন্তু দেখো ভার্ব আছে, দ্যান এনি আদারের পরের অংশ আমরা এখানে দ্যান মোস্ট আদারের পরের অংশ লিখলাম, তারপরে ভার্ব। এবং আমি বললাম যে যেহেতু এটা দ্যান মোস্ট আদার, কাজে এখানে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। এখানে আছে ওয়াজ, ভার্বটা একটু খেয়াল করে দেখো, এখানে আছে ওয়াজ, এটা হয়ে যাবে প্লুরাল ফর্মে ওয়্যার। তারপরে যথারীতি যা দেওয়া আছে অ্যাস পজিটিভ অ্যাস দাও, এবং গ্রেটারের পজিটিভ হচ্ছে গ্রেট, তারপরে অ্যাস, এবং তারপরে সাবজেক্ট সবার শেষে আফটার। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি এই উদাহরণটা বুঝতে পারবো। একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি, আরেকটা সি নাম্বার। সেখানে শুধুমাত্র দেন ব্যবহার করবো, দেন এনি আদারও নাই, দেন মোস্ট আদারও নাই, এবং এই শুধুমাত্র দেন যদি বাক্যে থাকে এবং সেই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ সেন্সে থাকে, অ্যাফার্মেটিভে থাকে, তাহলে সেটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ উদাহরণটা দিলে ভালো হয়, ঢাকা is larger than Sylhet। আমরা এই বাক্যটা ঢাকা ইজ লার্জার দ্যান সিলেট, এটা একটা কম্পারেটিভ সেন্টেন্স, এবং এখানে দেখো দ্যান এর পরে এনি আদারও নাই, মোস্ট আদারও নাই, এবং এই বাক্যটাকে যখন আমরা পজিটিভ করব তখন আমাদের কি করতে হবে, দ্যান এর পরে যে নাউনটা আছে সেটাকে লিখতে হবে, এবং ভার্ব দিয়ে একটা নট যুক্ত করতে হবে। আমি আগে বলেছিলাম যে দ্যান এর পরে এনি আদার এবং মোস্ট আদার যদি না থাকে, সেই ধরনের কম্পারেটিভকে যখন তুমি পজিটিভ করবা, সেই বাক্যটা যদি অ্যাফার্মেটিভে থাকে অর্থাৎ হ্যাঁ-বোধকে থাকে, তাহলে না বোধ করে ফেলতে হবে। সিলেট ইজ নট, ওই তারপরে একই কথা, অ্যাজ পজিটিভ অ্যাজ, এবং পজিটিভ লার্জার পজিটিভ হচ্ছে লার্জ, তারপর আরেকটা অ্যাজ, এবং তারপর সাবজেক্ট হচ্ছে। এবার আরেকটা উদাহরণ আমি দিব, এই বাক্যটা মুছে দিব। 2 নাম্বার, no sooner have I seen him than began to flee away। ফ্লি মানে পালিয়ে যাওয়া, flee away। No sooner had I seen him than he began to flee away। এই no sooner যুক্ত, no sooner had যুক্ত কম্পারেটিভ একটা সেন্টেন্স, এটা বিশেষ এক ধরনের বাক্য, সেটাকে পজিটিভ করতে গেলে এইটাই ফর্মুলা আসলে, কিন্তু একটু আগে পরে, বাক্যের অংশের আগে পরে ব্যবহার করতে হয়। কিছু আছে তোমার ফর্মুলাটা এমন হয়ে যায় যে সেটা ফিক্সড হয়ে যায়, বাক্যের ধরনটাই এমন।
যেমন নো সুন আর হ্যাড যুক্ত বাক্য দেখলেই থেকে পজিটিভ করতে গেলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু করতে হবে। অ্যাজ সুন অ্যাজ, আসলে আমি যদি একটু আলোচনা করি, অ্যাজ সুন অ্যাজটা কিন্তু অ্যাজ পজিটিভ। দেখো সুনারের পজিটিভ ফর্মটা সুন এবং আগে অ্যাজ পরে, যেটা বাক্যের গঠনের মধ্যে অ্যাজ পজিটিভ অ্যাজ আছে, এটা আছে যদিও পরে, কিন্তু এইখানে বসবে বাক্যের শুরুতে। নো সুনার হ্যাডটা যদি বাক্য শুরু হয়, তাহলে সেই ধরনের বাক্যকে পজিটিভ করতে গেলে অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ অ্যাজ পজিটিভ অ্যাজ বাক্যের শুরুতে দিয়ে দিতে হবে। এবং তারপরে কি করতে হবে, এবার তুমি বাক্যের সাবজেক্ট নিয়ে আসো। এবং এবার নো সুনার হ্যাড যুক্ত বাক্যটা একটা পারফেক্ট টেন্সে থাকবে একটা অংশ, আরেকটা অংশ থাকবে পাস্ট ইনডেফিনিট, একটা পাস্ট পারফেক্টে আর একটা পাস্ট ইনডেফিনিট। যখন আমরা এটা পজিটিভ করব তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা এমন হয়ে যাবে, দুটো অংশকেই অর্থাৎ দুটো ক্লজকেই আমাদের পাস্ট ইনডেফিনিটে নিয়ে যেতে হবে, অর্থাৎ আমরা পাস্ট পারফেক্টটা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা এখানে যদি পাস্ট ইনডেফিনিটে ব্যবহার করি, তাহলে সরাসরি আমরা জানি পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা সাবজেক্টের পরে সরাসরি V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্টের পরে সিনের পাস্ট ফর্ম হচ্ছে স, এবং তারপরে যা আছে সবটুকু, শুধুমাত্র কম্পারেটিভের চিহ্ন দেন বাদ দিয়ে, এটা কম্পারেটিভের চিহ্ন, একটা কমা দিয়ে দিতে হবে দেনের জায়গায়, হি বিগ্যান টু ফ্লি। As soon as I saw him, he began to flee. আমি কম্পারেটিভ থেকে পজিটিভের আলোচনাটা আজকে এখানে রাখতে চাচ্ছি, এবং আজকে আমি বাকি অংশে যে আলোচনা তোমার সাথে করার কথা ছিল সেটা হচ্ছে আমাদের ভয়েস। আমি ভয়েস যেতে চাচ্ছি। ভয়েসে যাওয়ার আগে আমাদের বেসিক যে জিনিসগুলো ছিল এগুলো ক্লাসেও আলোচনা করেছি, তোমরা স্কুলেও একটু শিখে আসছিলাম, কলেজে যতটুকু তোমাদের সাথে আলোচনা করা হয়েছে সেখানে একটু বারবার বলা হয়েছে। আমি তারপর আবার একটু বলে দিই যে আমরা যখনই একটা বাক্যে ভয়েস করি, আমাদের ভয়েসটা করতে হয় টেন্সের উপর ভিত্তি করে। তো এই জন্য টেন্সের উপর ভিত্তি করে করি এবং বি ভার্বটা আমাদের জানা খুব জরুরি হয়ে যায়। যাই হোক, আমি সেই জন্য জিনিসগুলো একটু লিখে দিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় বাক্যটা, তাহলে তোমাকে বি ভার্ব যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে am is are, এটা যেটা was সরি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আমরা লিখে আনা তোমরা কাছাকাছি থাকলে ভালো হবে। পাস্ট ইনডিফিনিটে আমরা ব্যবহার করব, আমরা জানি বি ভার্ব হচ্ছে 8টা টোটাল। আমাদের দেখো দুইটা ইনডিফিনিটে কিন্তু 5টা নিয়ে নিই, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় বাক্যটা, সেখানে আমরা ভয়েসের স্ট্রাকচারটা আমি লিখে দেবো, আবার যেহেতু তোমাদের একবার লিখে দেওয়া হয়েছে আবার লিখে দেবো। তো প্রেজেন্ট ইনডিফিনিট হইলে আমরা বি ভার্ব যেখানে ব্যবহার করার কথা সেখানে তিনটার যে কোনোটা যেটা দরকার, যেটা সাবজেক্ট ডিমান্ড করে সেটা ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এই দুটো যেটা ডিমান্ড করে সাবজেক্ট সেটা ব্যবহার করব। এবং তারপরে সকল কন্টিনিউয়াস, বিষয়টা বুঝতে পারলাম? সকল কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস হোক সেখানে আমরা বি ভার্ব ব্যবহার করব বিং। সকল পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হোক অথবা পাস্ট পারফেক্ট হোক অথবা ফিউচার পারফেক্ট হোক, সেখানে বি ভার্ব ব্যবহার করব আমরা বিং। এবং এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা আসছে, মডাল। মডাল তোমাদের অক্সিলারি ভার্ব শেখা থেকে কিন্তু আমি বলেছিলাম বি হ্যাভ ক্যান শ্যাল, নিচের যে দুইটা ক্যান শ্যাল, ক্যান কুড মে মাইট, শ্যাল শুড উইল কুড মাস্ট, এগুলোকে বলা হয় মডাল। মডাল যুক্ত যদি হয়, বাক্যে যদি কোনো মডাল থাকে তাহলে আমরা বি ভার্ব ব্যবহার করব সরাসরি বি। দেখো এবার 8টা হয়েছে কিনা, এই 3টা 2টা 5টা 6টা 7টা। এইটা তোমাদের খাতার এক কোণায় তোমরা লিখে নাও, যেটা তোমাদের ভয়েস করার সময় খুব দরকার। আমি একটু মুছে ফেলবো এখন, এবং তারপরে তোমাদের আমি ভয়েসের প্রথমে আমরা যেটা যাব অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব।
এগুলো কিন্তু আমি এখন বলতে চাচ্ছি না, কারণ তোমরা অলরেডি যারা এই ক্লাসটা দেখতেছো তারা সেকেন্ড ইয়ারে আসো, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে তোমাদের প্রমোটেড করা হয়েছে বা হবে খুব শিগগিরই। আর যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের সাথে যথেষ্ট আলোচনা হয়েছে যে অ্যাক্টিভ কি প্যাসিভ কি, এটা এখন আলোচনা করে আমাদের সীমিত সময়ের ক্লাসটাকে আমি নষ্ট করতে চাচ্ছি না। সাবজেক্ট ভার্বের কাজ করলে অ্যাক্টিভ, সাবজেক্ট যখন ভার্বের কাজ করে না তখন প্যাসিভ। এটা বোধহয় আমি শতবার বলেছি তোমাদেরকে, তোমাদের সাথে আলোচনা অনুষ্ঠানে ক্লাসে যথেষ্ট মজাও করেছি আমরা। তো এখন তোমরা দেখো অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তখন আমাদের গঠনটা, মূল গঠনটা লিখে দেওয়া আছে, তারপর আমি আজকের আলোচনার সুবিধার্থে গঠনটা একবার লিখে দিই। অবজেক্ট প্লাস auxiliary verb plus be plus past participle plus y plus subject plus বাকি অংশ বা এক্সটেনশন। এটাই মোটামুটি স্ট্রাকচার। অবজেক্ট শুরুতে বসবে এবং অবজেক্ট বের করার কৌশল তোমরা জানো, বাক্যের ভার্বকে প্রশ্ন করতে হয় কি বা কাকে, এই প্রশ্নের যে উত্তর আসে সেটাই হচ্ছে অবজেক্ট। এবং আমরা অক্সিলারি ভার্বের চার্ট তোমাদের বলে দিয়েছি, বি হ্যাভ ক্যান্সেল, সেখানে দেখবো অক্সিলারি ভার্ব আছে, ওইগুলো সব অক্সিলারি ভার্ব, ওগুলো বাক্যে আছে কিনা, থাকলে সেটা বসবে। এখানে অবশ্য একটা ছোট্ট কথা লিখে নেওয়া যায়, এবং আমি লিখে দিয়েছিলাম যদি থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব তুমি প্যাসিভ করার সময় তখনই লিখবে যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে। তারপর বি ভার্বের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে বি ভার্বটা আমি লিখে দিলাম। এইখানে আসলে তুমি যখন বি ভার্ব বসাবে তখনই তোমার বাক্যের টেন্স জানতে হবে, এই বাক্যটা কোন টেন্সে দেওয়া আছে, সেই টেন্স অনুযায়ী বি ভার্ব বসাবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বাই সাবজেক্ট, তারপরে বাক্য বসাবে। একটা উদাহরণ দেখি না, I am taking your English class. I'm taking your English class. তো আমাদের অবজেক্ট বের করতে হবে। অনেকের কিন্তু একটা ধারণা, যেটা ক্লাসে তোমাদের সাথে আলোচনা করতে গিয়ে বারবার এগুলো নিয়ে আমরা খুব মজা করেছি না, যে বাক্যের শেষে অবজেক্ট থাকে, একটা ভ্রান্ত ধারণা। এটা তোমাদের যদি মস্তিষ্কে স্থির হয়ে গিয়ে থাকে, আমি বলেছিলাম যে ধারণাটাকে চিন্তা দিয়ে মস্তিষ্ক থেকে বের করে ফেলতে হবে। অবজেক্ট বাক্যের শেষে থাকতে পারে, থাকবে এটা ঠিক নয়, থাকতেও পারে নাও থাকতে পারে, বাক্যের মাঝখানে থাকতে পারে অবজেক্ট, ইভেন বাক্যের শুরুতে অবজেক্ট থাকতে পারে। কাজে বাক্যের শেষে যেটা আছে সেটাই অবজেক্ট, এটা মনে করার কোনো কারণ নাই। তাহলে আমরা কিভাবে অবজেক্টটাকে দেখবো? আমাদের যে বাক্যের ভার্বটা আছে, এই ভার্বকে দুটো প্রশ্ন করতে হয়, কি অথবা কাকে। এই দুটো প্রশ্নের যে উত্তর আসে সেই উত্তর দুটোই অবজেক্ট। আই এম টেকিং, টেক মানে এখানে তোমরা জানো নেওয়া। আই এম টেকিং আমি নিচ্ছি, কি নিচ্ছি। যদি প্রশ্ন করা হয় কি, এবং এই ভার্বের প্রশ্ন হচ্ছে নিচ্ছি, ভার্বকে প্রশ্ন করা হবে কি নিচ্ছি, কি কি নিচ্ছি। ইওর ইংলিশ ক্লাস, উত্তরে কিন্তু আসবে তোমাদের ইংরেজি ক্লাস। সো ইওর ইংলিশ ক্লাস ইজ অবজেক্ট, এটা লিখতে হবে শুরুতে, ইওর ইংলিশ ক্লাস। এবং তারপরে দেখো বলেছিলাম অক্সিলারি ভার্ব যদি বাক্যে থাকে, আমি তোমাদের অক্সিলারি ভার্বের চার্ট লিখে দিয়েছি। বি হ্যাভ ক্যান শ্যাল, বি এর মধ্যে ছিল কি কি, অ্যামিজার ওয়াজ ওয়ার, পাঁচটা ছিল। দেখো এখানে আছে কিনা, এই যে আছে। কাজে এখন তুমি এম লিখবাই তো, কিন্তু এম ইজ আর এটা হচ্ছে একই গ্রুপের। এখানে তোমার সাবজেক্ট যেটাকে ডিমান্ড করে সেটা লিখতে হবে, অর্থাৎ এম আছে তোমার এমই লিখতে হবে কোনো কথা না, ইজও হতে পারে, আরো হতে পারে। ইওর ইংলিশ ক্লাস ডিমান্ড করছে ইজ, লিখতে হবে। এবার আমাদের গঠন অক্সিলারি ভার্ব আছে বলে লিখলাম, এবং তারপরে বি, বি ভার্ব লেখার জন্য আমি বলেছি 8টা বি ভার্ব লিখতে হবে বাক্যের টেন্স অনুযায়ী। এই বাক্যটাকে তোমরা বুঝতেছো, am taking, am is are প্লাস ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা কন্টিনিউয়াস। যে কোনো কন্টিনিউয়াসের জন্য being, দেখো আমি লিখে দিয়েছি ওখানে এই being টা এখানে, এবং তারপরে হচ্ছে past participle,
তাহলে টেক এটা হচ্ছে ভার্ব, এটা পাস্ট পার্টিসিপল টেকেন। এবং তারপরে বলেছি বাই, বাই দিয়ে দাও। সাবজেক্ট আই আছে, মি হয়ে যাবে, যেমন অবজেক্ট হয়ে যাবে তখন। তাহলে ইওর ইংলিশ ক্লাস ইজ বিং টেকেন বাই মি, সহজ একটা উদাহরণ। এবার আমি একটা উদাহরণ দিব, যে উদাহরণে অক্সিলারি ভার্ব নাই। একেবারে সহজ উদাহরণগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ব্যবহার। Saiful took a good preparation for the, tomorrow for his upcoming exam. Saiful took a good preparation for his upcoming exam. সাইফুল তার আসন্ন পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছিল। এখন এই বাক্যটার মধ্যে অবজেক্ট খুঁজতে গেলে তোমাকে ওই যে টুক, নেওয়া, এটা কি প্রশ্ন করতে হবে, কি নিয়েছিল? পরীক্ষা নিয়েছিল নাকি ভালো প্রস্তুতি নিয়েছিল? উত্তর কিন্তু আসবে ভালো প্রস্তুতি। তাহলে এ গুড প্রিপারেশন পুরোটা অবজেক্ট, এ গুড প্রিপারেশন, ভালো প্রস্তুতি নিয়েছে। কাজে আমরা অবজেক্টটাকে নিয়ে আসবো, এ গুড প্রিপারেশন। আমরা অবজেক্ট লিখে ফেলছি, আমাদের প্রথম কাজ হয়ে গেল। এবং তারপরে আমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে। অক্সিলারি ভার্বের চার্টে ছিল বি হ্যাভ ক্যান্সেল এর মধ্যে যা যা আছে তুমি একটা একটা করে খুঁজে দেখো, এখানে একটাও নাই, মানে নাই লিখবো না। অর্থাৎ আমি তো বলেই দিয়েছি যদি থাকে, অক্সিলারি ভার্ব থাকলেই কেবল লিখবো, যেহেতু নাই লেখার কোনো প্রশ্নই আসে না। আমরা পরেরটা চলে যাবো। বি, বি লিখতে গেলে অর্থাৎ বি ভার্বের 8টা ফরম্যাট যেটাই তুমি লিখতে চাও, ওটা লিখতে গেলে বাকি টেন্স জানতে হবে। টু আমাদের বলে দিচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা বি টু। এটা আমাদের বলে দিচ্ছে ভার্বটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের জন্য দুটো অক্সিলারি বি ভার্বের কথা বলা হয়েছে, ওয়াজ অথবা ওয়্যার। এই গুড প্রিপারেশন এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, কাজে ওয়াজ। এবার পাস্ট পার্টিসিপল, টু কে পাস্ট পার্টিসিপল টেকেন। তারপর হচ্ছে সাবজেক্ট, ও সরি বাই, বাইয়ের পরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সাইফুল। এবং তারপরে কিন্তু বাক্যের বাকি অংশে কিছু রয়ে গেছে। এখন দেখো, ফর হিজ আপকামিং এক্সাম, লিখে দাও। এই ছিল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এখন আমি তোমাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এটার একটা গঠন আছে, গঠনটা আমি লিখে দেবো। গঠনটা হচ্ছে, প্রথমে আমাদের যেটা করতে হবে প্যাসিভ বাক্যের অবজেক্টটাকে আগে লিখতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব লিখতে হবে। এখানেও কিন্তু তুমি এই কথাটা লিখবা যদি থাকে, তারপরে লিখতে হবে মূল ভার্ব। মূল ভার্বের ফর্ম তো 4টা, জানো তো, V1 V2 V3 V4। V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম এবং V4 ভার্বের সাথে আইএনজি ফর্ম। তারপরে আমরা লিখব মূল ভার্ব লেখার পর পরই সাবজেক্ট লিখে দিতে হবে এবং তারপরে
অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি তখন যে গঠনটা তোমার ছিল সেটাও মনে রাখো। প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছি তখনকার গঠনটা লিখে নাও এবং লিখে আমার আলোচনাটা শুনো মনোযোগ দিয়ে, এবং যেখানে যেখানে তোমার শর্ট নোট দিচ্ছি আমি সেখানে লিখে নেবে। ইট উইল বি হেল্পফুল ফর ইউ। তো আমরা প্রথমে একটা প্যাসিভ বাক্য দেখব, সেটা হচ্ছে ইংলিশ ইজ used almost everywhere. English is used almost everywhere. গুরুত্বপূর্ণ কথা, অক্সিলারি ভার্ব লিখে দিচ্ছি বি, হ্যাভ, ক্যান, শ্যাল। আমাদের মাথায় রাখতে হবে এটা যে প্যাসিভ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন তোমাদের ক্লাসে এগুলো আলোচনা হয়েছে, আবার বলি যে প্যাসিভ চেনার জন্য তোমরা কি করবা। তোমাদের প্যাসিভ চেনার জন্য মূল যে কাজটা করতে হবে যে আমাদের মূল ভার্বটা V3 ফর্মে আছে কিনা, পাস্ট পার্টিসিপল, এবং তার আগে বি ভার্ব আছে কিনা। মূল ভার্বটা V3 ফর্মে আছে এবং তার আগে বি ভার্ব, অর্থাৎ বি ভার্বের 8টা ফর্মের যে কোনো একটা আছে, এইটা হইলেই প্যাসিভ। এটা প্যাসিভ বাক্যে আছে, অ্যাক্টিভ করতে হবে। অনেক সময় বাক্যে কিন্তু বলে দেওয়া থাকে চেঞ্জ দ্য ভয়েস, যদি বলে দেয় মেক ইট অ্যাক্টিভ, তাহলে তো তুমি নিশ্চিত যেটা প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে হবে। কিন্তু এমনও কোনো জায়গায় দেখা যায়, কখনো কখনো দেখা যায় যখন ট্রান্সফরমেশনে পরীক্ষার প্রশ্নে লেখা থাকে চেঞ্জ দ্য ভয়েস। চেঞ্জ দ্য ভয়েস মানে হচ্ছে অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করো, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করো। সেই ক্ষেত্রে তুমি তো আর নিশ্চিত হতে পারছো না যেটা প্যাসিভ আছে না অ্যাক্টিভ আছে। তখন তোমাকে চিনতে হবে। চেনার উপায়টা হচ্ছে ভার্বের V3 ফর্ম এবং তার আগে বি ভার্বের 8টা ফর্মের যে কোনো একটা। এটা যদি থাকে তাহলে প্যাসিভে আছে এবং সেটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে গেলে আমরা জানি অবজেক্ট লিখেছি যেটা, সেটা হচ্ছে বাই এর পরে যেটা থাকবে সেটাই অবজেক্ট। এখন যে বাক্যে বাই নাই সেই বাক্যের অবজেক্ট কিভাবে আমরা লিখব। অনেকেরই হয়তো মনে আছে যে আমি দুইটা পদ্ধতি লিখে দিয়েছিলাম, দুইটা জিনিস লিখে দিয়েছিলাম। একটা হচ্ছে উই অথবা পিপল, উই অথবা পিপল। বিষয়টা যখন সার্বজনীন হয় সাধারণত উই বা পিপল। আর এছাড়াও ব্যতিক্রম কিছু আছে, সেখানে বুঝাই যায় এটা কি একজনের দ্বারা হচ্ছে কিনা, তখন আই দেখা যায়। তো আমার মনে হয় যে সেখানে যেখানে আই দেখা যায় সেখানে উই লিখলেও খুব একটা সমস্যা হয় না সকল বাক্যে। উই অথবা পিপল, এই ব্যাপারটা কিন্তু আমরা দুটোতেই লিখতে পারি। ইংরেজি প্রায় সর্বত্র ব্যবহৃত হয়, মানুষই ব্যবহার করে, আমরাই ব্যবহার করি। কাজে এখানে বাই নাই, আমাকে ধরে নিতে হবে উই। এবার আমাদের গঠনে অক্সিলারি ভার্ব, মনে হতে পারে এটা অক্সিলারি ভার্ব। একটু আগে কিন্তু প্যাসিভ চেনার উপায় আমি বলেছি V3 এবং তার আগে বি ভার্বের 8টা ফর্মের যে কোনো একটা, তবেই সেটা প্যাসিভ। তাহলে মনে রাখবা V3 এর আগে যেটা থাকে সেটা হচ্ছে বি ভার্ব, তার আগে যেটা থাকে সেটা হচ্ছে অক্সিলারি। এখন ইউজড V3, তার আগে ইজ বি ভার্ব, তার আগের ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তার আগে যেহেতু কোনো ভার্ব নাই, এখানে অক্সিলারি ভার্ব নাই, লিখতে হবে। সরাসরি মূল ভার্বে চলে যাবে। মূল ভার্বে যাওয়ার সময় এবার চলো আমি বি ভার্বের 8টা ফর্মের সাথে টেন্সের একটা কানেকশন লিখেছিলাম আজকের ভয়েসের আলোচনার শুরুতে। সেখানে কিন্তু বলা আছে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যামিজার, তার মানে অ্যামিজার যদি বি ভার্ব হিসেবে থাকে তাহলে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট। আরো সহজ করে যদি আমি লিখি তাহলে এখানে আমি লিখতে পারি এটা এম ইজ আর, এটা হচ্ছে V1 ফর্মে হবে, was, were, V2, been, oh sorry এখানে আরেকটা ব্যাপার আছে, বিও থাকে, বি থাকলেও V1 হবে, বি এম ইজ আর, was were V2, been থাকলে V3 এবং being থাকলে V4। এই চারটা ফর্ম আমরা বাক্যে ব্যবহার করব প্যাসিভ করার সময়। এটা একটা কোনটা লিখে নাও। তো আমরা দেখি এখন মূল ভার্ব ব্যবহার করার সময় বাক্যের এই যে বি ভার্বটা আছে, অর্থাৎ V3 এর আগেরটা যে বি ভার্ব সেটা কোনটাকে সাপোর্ট করছে, অ্যামিজার এই গ্রুপটাকে সাপোর্ট করছে, কাজে V1 ফর্মে হবে। এখন এখানে যে ইউজড ভার্বটা আছে এটা V1 ফর্ম হচ্ছে ইউজ, এবং তারপরে মূল ভার্বের পরে পরে কিন্তু সাবজেক্ট বসায় দিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাব তখন এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, অবজেক্ট অক্সিলারি ভার্ব যদি থাকে মূল ভার্ব তারপরে পরে সাবজেক্ট বসায় দিতে হবে।
সাবজেক্ট আছে ইংলিশ, বসায় দাও। এবং তারপরে কি আছে বাকি অংশ, কোথায় আছে অলমোস্ট এভরি। প্যাসিভ থেকে অ্যাক্টিভের আলোচনার প্রথম উদাহরণটা আমরা দেখলাম। একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের সাথে ক্লাসে আলোচনা করে যেটা বুঝেছি, তোমাদের ভিতরে বদ্ধমূল কিছু ধারণা আছে, সেটার মধ্যে একটা হচ্ছে প্যাসিভ মানে হচ্ছে বাই থাকবে। এটা কখনোই সত্য নয়। বাই থাকতেও পারে, নাও থাকতে পারে। পৃথিবীর বেশিরভাগ প্যাসিভ বাক্যে বাই নেই। বাইযুক্ত প্যাসিভ বাক্য সাবকন্টিনেন্টে বেশি ব্যবহৃত, ভারতীয় উপমহাদেশে। কিন্তু তোমরা যদি ইংরেজি ম্যাগাজিন পড়ো, পত্রিকা পড়ো, অথবা কোনো উপন্যাস পড়ো, সেখানে যদি প্যাসিভের ব্যবহার তারা করে দেয়, প্রয়োজন হয়, তখন দেখবো যে বাইয়ের ব্যবহার করে খুব কম, রেয়ার, ইটস রেয়ারলি ইউজড। বাই ইজ রেয়ারলি ইউজড ইন প্যাসিভ সেন্টেন্সেস। সো আমরা বাই থাকলেই প্যাসিভ এটা বোঝার একমাত্র লক্ষণ মনে করবো না। আমরা লক্ষণ দেখবো যেটা গ্রামাটিক্যালি যেটা অথেন্টিক, সেটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তার আগে বি ভার্বের এই 8টা ফর্মের কোনো একটা আছে, তাই বুঝতে পারছি। আমরা আরেকটা উদাহরণ দেখি এই ধরনেরই। টাস্ক can easily be done। যদি বাক্যটা এরকম হয়, the task can easily be done, দেখো পাস্ট পার্টিসিপল ডান আছে, ডু এর পাস্ট পার্টিসিপল, তার আগে বি ভার্বের 8টা ফর্মের একটা কিন্তু আছে, কাজে আমরা এটাকে প্যাসিভ বলবো। এইটার অ্যাক্টিভটা এখানে আমি একটু আগে যেটা বলেছিলাম যে পিপল অথবা উই সাবজেক্ট হিসেবে ধরতে হয়, এছাড়াও কখনো কখনো অন্য সাবজেক্টও ধরা যায়, এই অপশনটা আছে। তুমি ইচ্ছে করলে একজনের উপরে ব্যাপারটা নিতে পারো। এই বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে কাজটা সহজেই করা যেতে পারে, আমরাও করতে পারি, আমিও করতে পারি, একজনের নাম দিতে পারো। কাজেই আমরা যদি এটা ধরি, হ্যাঁ আমি করতে পারি, তাহলে কোনো সমস্যা নেই। উই ধরলেও কোনো সমস্যা হবে না, দে ধরলেও কোনো সমস্যা হবে না, এখানে অনেক সাবজেক্ট আছে, ব্যবহার করা যেতে পারে। আমাদের গঠন অনুযায়ী অবজেক্টটা হয়ে গেল, এখানে ধরলাম অক্সিলারি ভার্ব বাক্যে আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে অক্সিলারি ভার্বটা তোমাকে আগে খুঁজতে হবে। অক্সিলারি ভার্বের চার্টে দেখো বি, হ্যাভ, ক্যান, শ্যাল। সেই ক্যানের ভিতরে কি কি ছিল? ক্যান, কুড, মে, মাইট, দেখো আছে ক্যান, তারপরে অক্সিলারি ভার্ব আছে, থাকলে কিন্তু। এবং এর পরে আমরা লিখবো আমাদের অক্সিলারি ভার্ব যেহেতু পাইছি লিখে দিচ্ছি, এবং তারপরে মূল ভার্ব লিখবো, এবং মূল ভার্ব লেখার সময় আমাকে বি ভার্ব বলে দিবে মূল ভার্বটা আমি কোন ফর্মে লিখবো। বি এখানে বি ফর্মে আছে, এই যে দেখো বি ফর্মে থাকা মানে হচ্ছে ভি1, তার মানে ডানের ভি1 হচ্ছে ডু, এবং তারপরে কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য টাস্ক। এবং তারপরে হচ্ছে বাক্যের বাকি অংশ আছে কি দেখো, খুঁজে খুঁজে আমরা কি লিখি নাই, ইজিলি কথাটা লিখি। সো ইজি, I can do the task easily. Dear students, আমার আলোচনার আজকে তোমাদের সাথে আলোচনার গত ক্লাসে যেটা আমি বলেছিলাম যে আজকের আলোচনায় আমি এইটুকুই করব, এবং আগামী ক্লাসের আলোচনায় আমি তোমাদেরকে মডিফায়ার্স সম্বন্ধে কিছু কথা বলবো। মডিফায়ার্স এবং মডিফায়ার্স এর সাথে সাথে যদি আমরা ওই ক্লাসে যদি কভার করতে পারি, সময় থাকে, তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কিছু বেসিক জিনিস তোমাদেরকে বলার চেষ্টা করব। আমি ক্লাসগুলোতে সাধারণত ওই বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি যেগুলো সবার জন্য খুব বেশি সহজ হয়ে যায়। কিছু স্টুডেন্ট বুঝে, কিছু স্টুডেন্ট বুঝে না, এমন বিষয়গুলোকে আমি রেখে দিচ্ছি, এগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। আগে সবাই কিছু কিছু জিনিস নিয়ে নাও, এবং আবশ্যিকভাবে যেন তোমাদের এই নাম্বার চলে আসে। অর্থাৎ মডিফায়ার্স এমন একটা চ্যাপ্টার, সেখানে যে আলোচনাটা হয়েছে অলরেডি ফার্স্ট ইয়ারে তোমাদের সাথে কথা হয়েছে, সেকেন্ড ইয়ারে কথা হচ্ছে। ইনশাআল্লাহ যদি আমাদের ফিজিক্যালি আমরা ক্লাসে উপস্থিত থাকতে পারি, এরকম অনলাইন ক্লাস ছাড়া প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো, সেখানেও কিন্তু আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব।
তো আমরা আগামী শনিবারের জন্য কি প্রস্তুতি নিয়ে আসবো? মডিফায়ার্স। এই মডিফায়ার সম্বন্ধে তোমাদের বইয়ের মধ্যে, গ্রামাটিক্যাল বইয়ের মধ্যে যতটুকু আছে তোমরা একটু দেখে আসবে, যাতে আমার বক্তব্যটা তখন সহজ হয়। মনে রাখবে, আমি ক্লাসে আসার আগে 1 ঘন্টা আগে আমি আসি, আইসে ক্লাসের প্রস্তুতি নিই। যদি এগুলো আমার জানা আছে, এগুলো ক্লাসে তোমাদের বহুবার পড়িয়েছি, এগুলো পড়াতে পড়াতে আমার অভ্যস্ততায় এসে গেছে, কিন্তু তারপরেও আমি প্রস্তুতি নিই কেন? যখন আমি তোমাদের বুঝাবো তখন যেন আমার ভিতরে সমস্ত বিষয়গুলো অত্যন্ত সতেজ সজীব থাকে। ঠিক তোমরাও যদি এরকম ক্লাসে, আমার ক্লাসে উপস্থিত হওয়ার আগে একটু প্রিপারেশন নিয়ে আসো, তাহলে তোমাদের ভিতরে ভাবনাগুলো সতেজ থাকবে এবং আমি যা যা বলবো সেখান থেকে খুব দরকারি জায়গাগুলো তোমরা পিক করতে পারবে খুব সহজে। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।